বেঙ্গল নিউজগ্রাফের পক্ষ থেকে আপনাকে নমস্কার। এক দেশ এক ভোটের পথে আজ সংসদে বিল পেশের সম্ভাবনা। বিলের অনুমোদন মন্ত্রিসভার, একসঙ্গে কেন্দ্র ও রাজ্যের ভোট, স্থানীয় স্তরের ভোট একসঙ্গে পুরো পঞ্চায়েত ভোট। কি বলবেন? এটা প্রথমত আমি বলবো, যদি এরকম কিছু সত্যিকারেরই ভারতবর্ষে হয়, আমি বলবো যে ভালো, কিন্তু সত্যিকারের বাস্তবে এটা কতটা হবে এটা নিয়ে আমি যথেষ্ট ডাউটে রয়েছি। প্রথমত হচ্ছে, এটা করতে গেলে আপনাকে কনস্টিটিউশনের যে প্রভিশন রয়েছে, আমাদের ইলেকশনের যে আর্টিকেল রয়েছে, প্রথমে সেগুলোকে পরিবর্তন করতে হবে। তার জন্য অ্যামেন্ডমেন্ট প্রয়োজন, তার জন্য আবার পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন। তারপরে আপনাকে একটা বাস্তব পরিস্থিতি বুঝতে হবে। আমি অন্য রাজ্য ছেড়ে দিলাম, যদি আমার রাজ্যের কথা ধরি, লোকসভা ভোট, বিধানসভা ভোট, আপনি এখন বলছেন পঞ্চায়েত ভোট, কাউন্সিল ভোট, টাউনশিপ ভোট ইত্যাদি ইত্যাদি, যা ভোট মানে হচ্ছে কর্পোরেশন ভোট, মিউনিসিপ্যালিটি ভোট, সব একসাথে যদি সেটাই হয়, তাহলে একটা ম্যাসাকার পরিস্থিতি তৈরি হবে। একজন ক্যান্ডিডেট, একজন পার্টির, দেখা গেল যে একজন ক্যান্ডিডেট হয়ে অন্য ক্যান্ডিডেটরা প্রচার করে, দেখা গেল যে লোকসভার হয়ে বিধানসভার ক্যান্ডিডেটরা প্রচার করে। প্রথমত হচ্ছে কে কার হয়ে প্রচার করবেন, এটা তখন একটা মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে। আর বুথ আলাদা আলাদা করতে হবে। বুথ শুধু আলাদা আলাদা নয়, আমরা জানি যে একটা ভোটিং বুথ পরিচালনা করার জন্য 4 থেকে 5 জন সরকারি অফিসার লাগে বিভিন্ন র্যাঙ্কে। তাহলে তখন যদি দেখা যায় 4টে ভোট একসাথে হচ্ছে, এক একটা বুথ বা এক একটা কেন্দ্রতে 20 থেকে 25 জন অফিসারকে ডিপ্লয় করতে হবে, মিনিমাম 10 জনকে ডিপ্লয় করতে হবে। আমার বক্তব্য হচ্ছে যে তখন মানে রেফারেল কিভাবে তৈরি হবে, যদি মানে হচ্ছে যে যেটাকে আমরা বলি যে অ্যাডভান্সে যেটাকে রাখা হয়, যে অফিস মানে যে ফোর্সটা, সেটা কিভাবে তৈরি হবে, আদৌ তত অফিসার পাওয়া যাবে কিনা। তারপরে আমাদের শহর এবং হচ্ছে যে শহরতলিতে একটা সমস্যা হয়, ভোটের 2 দিন বা 3 দিন আগের থেকে একদম কাউন্টিং অবধি বাস এবং প্রচুর গাড়ি, প্রাইভেট গাড়ি তুলে নেওয়া হয়, লোকজনের যাওয়া আসায় অসুবিধা হয়। ট্রান্সপোর্টেশন একটা বিশাল, একটা ভোটেই অবস্থা হয়। একসঙ্গে যদি 4খানা ভোট হয়, তাহলে ট্রান্সপোর্টেশনের অবস্থা, ট্রান্সপোর্টেশন সিস্টেম পুরো ভেঙে পড়বে। যারা সাধারণ মানুষ, যাদের কাজ শুধুমাত্র ভোটটা দেওয়া এবং নিজের কাজকর্ম করা, তাদের কাজ একটা বড় সময়ের জন্য ব্যাহত হবে। এছাড়াও ফিজিবলি কেন সম্ভব নয়, আমি এটা আপনাকে বলছি, আইন পরিবর্তন ছাড়াও যেটা প্রয়োজন, সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন দল, তাহলে তারা স্ট্র্যাটেজি করাটাও খুব কঠিন। কাকে লোকসভায় লড়াবেন, কাকে বিধানসভায় লড়াবেন, কেই বা লড়বে পৌরসভায়, কেই বা লড়বে কাউন্সিল ভোটে, একটা বিধিগিচ্ছিরি অবস্থার সৃষ্টি হবে। মানুষ পাজলড হয়ে যাবে ভোট দিতে গিয়ে, যে কোন নেতা, ধরে নিন 4 জন, একটা দলের 4 জন নেতা তারা প্রচার করলেন, আবার মাঝখানে অন্য দলের লোকরা প্রচার করলেন, তারা মানুষকে তাদের বিবৃতি ইত্যাদি ইত্যাদি শোনালেন, কিন্তু মানুষ পাজলড হয়ে যাবে। আর নিরাপত্তা, আমরা যা এত সুন্দর নিরাপত্তা দেখেছি বিগত ভোটগুলোতে, পঞ্চায়েত ভোট থেকে আমি যদি শুরু করি, তাহলে কার্যত রিগিং 80 to 90% বুথে কার্যত আমরা রিগিং দেখতে পেয়েছি। সেখানে একটা করে ভোট হয়েছে, আপনি ধরুন পঞ্চায়েত ভোট হয়েছে, বা লোকসভা ভোট হয়েছে, বা বিধানসভা ভোট হয়েছে, 4টে করে যদি ভোট হয়, এই যে যারা রিগিং করছে তাদের অবস্থাটা, মানে তারা আরও বেশি রিগিং করার সুযোগ পাবে। পাশাপাশি আবার এটাও হতে পারে যে নিরাপত্তা দেবে কি করে কেন্দ্রীয় সরকার, তাদের কাছে কি এত ফোর্স আছে? এমনি ভোটই তারা ডেট ভাগ করে করে করায়, সেখানে এতগুলো ভোট একসাথে তারা করাবে কি করে? একটা এলাকায় তো আরও বেশি নিরাপত্তা রক্ষীর প্রয়োজন হবে। কাজেই বাস্তবটা যে পরিস্থিতিতে রয়েছে এখন, যা পরিস্থিতি রয়েছে আমার রাজ্যের নিরিখে, তাতে আমার মনে হয় এক দেশ এক ভোট করা আমার রাজ্যের নিরিখে অত্যন্ত কঠিন বিষয়। আর এবার আসি রাজনৈতিক প্রসঙ্গে। আজকে পার্লামেন্ট বলছে যদি এটা ভোটাভুটি হয়, এটা বিজেপির একটা এজেন্ডা 2029 সালে চালু হবে। কেন ভাই? তুমি শুধুমাত্র রাজনৈতিক কারণে এক দেশ এক ভোট করে নিজের ক্ষমতা কায়েম করবে, এটা তো হতে পারে না। তাহলে বিধানসভা ভোটগুলোর কি কোনো গুরুত্ব নেই? যদি এতই এক দেশ এক ভোট করার ইচ্ছা হয়ে থাকে,
তোমার লোকসভা ভোটকে ভেঙে দিয়ে তুমি 26 সালে বিধানসভা ভোটের সাথে করো। আমি বলবো যারা বিরোধী রয়েছেন পার্লামেন্টে, যারা মানুষের প্রতিনিধি হিসাবে গেছেন, আমার রাজ্য থেকে যারা গেছেন, যারা এই শাসক দলের সঙ্গে রয়েছেন, তারা এই প্রসঙ্গ তুলুন। আমরা আপনাদের ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি। সুতরাং জনগণ কি চাইছে, সাধারণ মানুষ কি চাইছে, এটা রেস করা এবং এই বিষয়ে বক্তব্য রাখা, এটা আপনাদের অধিকারের মধ্যে পড়ে। সমস্ত তথ্য আপনারা তুলে ধরুন এবং এটার সর্বতভাবে বিরোধিতা করুন। কারণ সাধারণ মানুষকে পাজেল্ড করা, সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার কোনো অধিকার রাজ্যের শাসক দল বা দেশের শাসক দল কারণ নেই। সাধারণ মানুষের বেনিফিটের জন্য এক দেশ এক ভোট করা হচ্ছে না, শুধুমাত্র রাজনৈতিক বেনিফিটের জন্য এটা করা হচ্ছে। না হলে কেন পার্লামেন্টে আজকে ডিসিশন হয়ে 5 বছর পর সেটা কার্যকর হবে? যদি সাধারণ মানুষের নিরিখে পার্লামেন্ট গঠন হয়ে থাকে, যদি সাধারণ মানুষের জন্য রাজনৈতিক নেতারা শপথ গ্রহণ করে থাকেন, তাহলে আমি বলবো এক দেশ এক ভোট 26 সালের ভোটে করে দেখান, না হলে এর বিরোধিতা করা উচিত। হিন্দুদের শক্তি দেখানোর সময় এসেছে বলে বার্তা বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজের, কি বলবেন? না দেখুন, এটা তো সত্যি কথা, এটা তো সত্যিই কথা। যেভাবে আজকে আক্রান্ত হচ্ছে হিন্দুরা আমাদের পার্শ্ববর্তী দেশে, আমি বলা উচিত নয়, মানে সেই দেশের প্রশাসন আদৌ এই বিষয়ে ব্যবস্থা কিছু নিচ্ছে কিনা বা চিন্তা ভাবনা করছে কিনা বোঝাই যাচ্ছে না। কালকে তাদের বিজয় দিবস ছিল। বিজয় দিবসে কার্যত আমরা যখন এখানে বিজয় দিবসে বাংলাদেশের অবদান এবং আমার দেশের অবদান দুটো ব্যাপারেই আমরা এখানে তুলে ধরেছি। দেশের প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা বার্তা দিয়েছেন। সেখানে তাদের যে সরকার, তারা বলছেন তারা ভারত বিরোধী কথা বলছেন, এটা অত্যন্ত হতাশাজনক। কিন্তু তাদের সাধারণ মানুষ, মানবাধিকার কর্মী, তারা কিন্তু বলছেন তারা ভারতের সঙ্গে আছেন এবং দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। আমি অত্যন্ত ব্যথিত, লজ্জিত। ডক্টর ইউনিসের মতন একজন নোবেলজয়ী ব্যক্তি, যিনি আজকে মানে সারা বিশ্বে তার একটা নাম রয়েছে, আজকে তার অবস্থা এত খারাপ। মানে নোবেলটা যে তিনি পেয়েছেন, এটার জন্য তো অন্তত একটা দেশের উপদেষ্টা তিনি হয়েছেন, শান্তিতে তিনি নোবেল পেয়েছেন। এবং ইকোনমিক্সের জন্য দেশের ইকোনমিক্স ভেঙে পড়েছে। 120 টাকা কেজি আলু, 50 টাকা, মানে কত আমি শুনলাম 4টে ডিমের দাম 50 টাকা এই মুহূর্তে বাংলাদেশে, 250 টাকা লিটার সর্ষের তেল। সুতরাং আর পেঁয়াজ প্রায় 200 টাকা। তাহলে মানুষ খাবে কি? কিছু কিছু চিত্র বেরিয়েছে, সাধারণ মানুষ, একদম খেটে খাওয়া নিম্নবর্ণের মানুষ, যারা কোনো কাজকর্ম সেভাবে স্থায়ীভাবে করে না, তাদের অবস্থা, তারা একবেলা খেয়ে থাকছে, একবেলা খেতে পাচ্ছে না। শুধু হিন্দু মুসলিমের ব্যাপারটা নয়, সেখানকার সাধারণ মানুষের দিকে সেখানকার সরকার তাকাচ্ছে না। এটা অত্যন্ত ব্যথিত, অত্যন্ত দুঃখজনক। একটা দেশের সরকার উপদেষ্টা তিনি কিভাবে এরকম হতে পারেন? তাছাড়া বাংলাদেশের যে কনস্টিটিউশন, তার আর্টিকেল 69, 70, 65 to 70-র মধ্যে সেখানে তাদের ভোটিং নিয়ে, তাদের নিরাপত্তা নিয়ে অনেক কিছু কথা লেখা রয়েছে। সেইগুলো তারা মানছে না। তাহলে দেশের সংবিধান কি তারা পরিবর্তন করবে? ইউনিট সরকারের মুখে শোনা গেছে তারা নাকি ভোট করতে চাইবে 2025-এর শেষে বা 2026-এ। কেন ভাই? সংবিধান মতে তো 6 মাসের মধ্যে ভোট হওয়া উচিত। তার মানে সেখানে যে কোনো মানুষের ভোট দ্বারা সরকার নির্বাচিত হওয়ার বর্তমানে কোনো সম্ভাবনা নেই, এটা বোঝা যাচ্ছে। সুতরাং আর একটা ব্যাপার হচ্ছে যে হিন্দুরা জাগরিত হোক। সেখানকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা রয়েছেন, আমি দেখলাম সেই সমস্ত সম্প্রদায় তারা জাগরিত হচ্ছে। যদিও আমি বলবো সাধারণ বাংলাদেশি যারা সে মুসলিম হোক, হিন্দু হোক, তারা কিন্তু ভারতের প্রতি বিদ্বেষ পোষণ করছেন না। কিন্তু দেশের শাসক যদি এত খারাপ হয়, তখন অবশ্যই হিন্দুদের রক্ষার্থে হিন্দুদেরকে এগিয়ে আসতে হবে। আমি চাই না সেরকম কোনো ঘটনা ঘটুক, কিন্তু যেভাবে হিন্দুদের নিধন করা হচ্ছে, যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে, তাতে হিন্দুদের পাশে, হিন্দুদের ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানোর সময় যে স্বামীজি বলেছেন, উনি যে রামকৃষ্ণ মিশনের যে স্বামীজি বলেছেন, আমি তাকে সেই দিক থেকে সমর্থন করি। চোখ রাঙালে চোখ উপড়ে ফেলবো, ভারতকে হুমকি বাংলাদেশের ছাত্রনেতা সার্জিস আলমের। ওই সার্জিস আলম একটা পাগল। এর আগে মানে অনেক উল্টো পাল্টা কথা বলেছিল। আমি আজকেই ওদের একটা উপদেষ্টা মণ্ডলীর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেখানে ভারত এবং বাংলাদেশের বহু মানুষজন রয়েছেন, সেখানকে তাদের আইন উপদেষ্টা লোকও রয়েছে। আমি বলেছি সার্জিস আলমের এই ধরনের কথাবার্তার বিরুদ্ধে আমি যে অত্যন্ত আপত্তি জানিয়েছি। সেই চ্যাটটাও আমি আপনাদের পাঠিয়ে দেবো। এবং এই সার্জিস আলমের একটা সাহস হয় কি করে? একটা ছাত্রনেতা, সে একটা পাশের দেশ সম্পর্কে এই ধরনের আজে বাজে কথা বলে। আমি বলবো যে এই ধরনের লোককে গ্রেপ্তার করে সারা জীবন জেলের মধ্যে ঢুকিয়ে রাখা উচিত।
এরা যদি বাংলাদেশের শাসন ক্ষমতায় নাকি উপদেষ্টার সঙ্গে কি একটা পোস্ট হোল্ড করছে, এই সব লোক যদি থাকে তাহলে নিজেদের তুই ভারতবর্ষের কি চোখ উপরাবি? তুই ভারতবর্ষের কি চোখ উপরাবি? তুই তোর নিজের দেশ আগে শান্ত কর, তুই তোর নিজের দেশে আগে নিজের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা কর, তারপর তুই ভারত নিয়ে কথা বলবি। এইসব আলফাল কথা ওদের দেশে বললে লোকের জনগণের হাততালি পাওয়া যায়, কিন্তু আমাদের দেশ সম্পর্কে ভাই যে বলবে পরিষ্কার কথা, এই কলকাতা দখল, আসাম দখল, ত্রিপুরা দখল, এইসব স্বপ্ন, অলিক স্বপ্ন থাকা ভালো। পুজোরও চিত হয়ে শোয়ার স্বপ্ন জাগে, এবং ওই চীনকে নিয়েছে, পাকিস্তানকে নিয়েছে, ভারতেরকে হুমকি দেওয়া, এইসব গল্প ভারত কিন্তু সহ্য করবে না। সঠিক সময় ভারত সরকার সঠিক পদক্ষেপ নেবে, এবং ভারতের প্রতিটা রাজ্য এই ইস্যুতে রাজনীতি ভুলে আমি মনে করি দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের দিকে যে একটু আঙুল তোলার চেষ্টা করবে। এখন মন্তব্যে আছে, ঠিক আছে, কিন্তু যখন বাস্তবে কোনো কিছু করার চেষ্টা করবে তার প্রত্যুত্তর কিন্তু ভারতও দেবে, এবং সেই দিনটা বাংলাদেশের পক্ষে খুব একটা শুভকর হবে। ফিরহাদ হাকিম বলছেন সংখ্যালঘুরা সংখ্যাগুরু হবে ভারতবর্ষে। কার উস্কানিতে বিতর্কিত এরকম মন্তব্য করছেন উনি? ও তো চিরকালই এখন আমি দেখতে পাচ্ছি ফিরহাদ হাকিম এই গত বছর থেকে এই উস্কানিমূলক বক্তব্যগুলো দিচ্ছেন, বা গত বছর না, এই শেখ হাসিনা চলে আসার পর থেকে মনে হয় উনি মানে মনে মনে ব্যাপারটাকে ভালো সমর্থন করছেন যে হিন্দুদের নিপীড়ন হচ্ছে, আবার যখন চাপে পড়ে বলছেন আমি ধর্মনিরপেক্ষ। উস্কানিতে এটা পরিষ্কারই বোঝা যাচ্ছে যে কিছু ওই মুসলিম সম্প্রদায়ের উস্কানিতে তিনি এগুলো করছেন, কিন্তু আমি মনে করি যে তিনি একজন শিক্ষিত লোক। কলকাতার মেয়র চিত্তরঞ্জন দাস এবং সুভাষচন্দ্র বসু যে সিটে বসেছিলেন, আমাদের মহাপুরুষ বা স্বাধীনতা সংগ্রামী, সেই সিটে আপনিও বসেছেন। আপনি কলকাতার মেয়র, আপনার মুখে এই ধরনের কথাবার্তা, এই ধরনের চিন্তাভাবনা এগুলো মানায় না, এগুলো আপনার ভাবা উচিত। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে ফিরহাদ হাকিম এর এই উক্তিতে কিন্তু দল যথেষ্ট অস্বস্তিতে, যদিও এটা বাইরে লোক দেখানো বলেই আমার মনে হয়েছে, কারণ হুমায়ুন কবির যখন হিন্দুদের কেটে ফেলার নিদান দিয়েছিল তখন কিন্তু কার্যত দলের পক্ষ থেকে কোনো রকম কোনো তৎপরতা আমি দেখতে পাইনি। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে তৃণমূল মনে হয় ভেতরে ভেতরে এগুলোকে সমর্থন করে, যদিও বাইরে এই সমস্ত লিখে টিকে অনেক কিছু সমবেদনা জানা, কিন্তু কাজের কাজ করে দেখাক শাসক দলের কোনো ব্যক্তি, একজন শীর্ষ মাথা, বিধায়ক, কলকাতার মেয়র এই ধরনের কথাবার্তা বলছেন, উস্কানিমূলক কথাবার্তা বলছেন, শাসক দলের ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমি রাজনীতি না করলেও বলবো, আমি একজনের কথা ভালো লেগেছে আমার, অধীর রঞ্জন চৌধুরী, তিনি বলেছেন ঘাট ধরে জেলে ঢুকিয়ে দেওয়া উচিত। আমিও বলবো এই ধরনের লোককে ঘাট ধরে জেলে ঢুকিয়ে দেওয়া উচিত। একদিকে মমতা ব্যানার্জির দীঘায় সরকারি টাকায় মন্দির নির্মাণ, অন্যদিকে ববি হাকিমের উস্কানিমূলক কথা, সবই কি ভোটের রাজনীতি? হ্যাঁ, হতে পারে। সামনে 26 আসছে, ভোটের রাজনীতিতে এখন সরগরম করার জায়গা এসেছে। হিন্দু মুসলিম একটা বিরোধ, সেইটাকে মানে হিন্দুত্বের জায়গাটা দেখানোর জন্য হয়তো দেখা গেল যে এই জগন্নাথ মন্দির উদ্বোধন। তবু আমি এইটা বলবো, জগন্নাথ মন্দির উদ্বোধন কিন্তু আমি বলবো যে স্থাপত্যের দিক থেকে একটা বড় কাজ করেছে পশ্চিমবঙ্গ সরকার, সরকারি টাকায় করেছে। যদি এইটা সরকারি টাকায় করা হয়ে থাকে তাহলে ওই যে স্ট্যাচুটা যে বানিয়েছিল গুজরাটে, ঠিক আছে, এইসব জায়গাগুলো তাহলে সেটাও খতিয়ে দেখা হোক, সেটাও তো সরকারি টাকায় করা হয়েছে। গুজরাটে যখন ওই বল্লভভাই প্যাটেলের যে স্ট্যাচু বানানো হয়েছে সেটাও সরকারি টাকায় করা হয়েছে। রাম মন্দিরটা কার টাকায় করা হয়েছে, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, কিন্তু কার টাকায় করা হয়েছে খতিয়ে দেখাও, সব কিছুই খতিয়ে দেখা উচিত। সুতরাং এইসব নিয়ে বিতর্ক করে কোনো লাভ আছে বলে আমার মনে হয় না, কারণ অন্যের দিকে আঙুল তুললে নিজের ভুলগুলোকেও দিকেও আতশকাঁচ দিয়ে দেখা উচিত। বিজেপি ধোয়া তুলসী পাতা নয়। আমি বলবো বিজেপি ওই স্ট্যাচু আর রাম মন্দির করে যে লাইনটা দেখিয়ে দিয়েছে, তৃণমূল সেই লাইনটা অনুকরণ করছে, কারণ বিজেপি তৃণমূল ওপরের দিকে সেটিং রয়েছে। সুতরাং এটা সেটিং তত্ত্ব, আমি মনে করি এর মধ্যে রাজনীতি আনা উচিত নয়। এই রাজনীতির ব্যাপার রয়েছে, সাধারণ মানুষের এইসব বিষয়ে ভাবা উচিত নয়। রাজ্যে একটা ভালো মন্দির হয়েছে, অ্যাপ্রিসিয়েট করা উচিত। পাকিস্তানকে পাশে নিয়ে হিন্দু বিদ্বেষ ছড়াচ্ছেন বাংলাদেশের শিক্ষাবিদরাও, আপনি কি সহমত? না, আমি সহমত নই। বাংলাদেশের কজন শিক্ষাবিদ ছড়াচ্ছেন সেইটা কয়েকটা জায়গায় ভাইরাল হয়েছে। অ্যাকচুয়ালি শিক্ষাবিদরা নিজের প্রাণের তাগিদে করতে বাধ্য হচ্ছেন বলে আমি মনে করি, কিন্তু যে বাংলাদেশের বুয়েট বিশ্ববিদ্যালয়ে সেখানে আমার দেশের জাতীয় পতাকাকে পাড়িয়ে ঢোকা হয়, পা দিয়ে ঢোকা হয়, অথচ সেই বিশ্ববিদ্যালয় এখনও পর্যন্ত কোনো সাসপেনশন হয় না, বা সেই বিশ্ববিদ্যালয়ের স্টেপ ডাউন হয় না, বা সেই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপরে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আমি এটা দেখে অত্যন্ত হতাশ।
সুতরাং শিক্ষাবিদরা সেখানে সঠিক শিক্ষা দিচ্ছেন বলে আমি মনে করি না। যদিও আমি বারবার এই কথাটা বলছি, একটা বড় অংশের শিক্ষাবিদ, বড় অংশের সেখানকার মানে হচ্ছে যারা হিউম্যান রাইটসের কর্মীরা এবং বড় অংশের আইনজীবীরা, তারা কিন্তু এখনও চাইছেন দেশের মধ্যে শান্তি ফিরে আসুক। কারণ আপনাকে একটা কথা মনে রাখতে হবে, একজন দেখবেন আপনি আইনজীবী এসেছেন চিকিৎসার ক্ষেত্রে, তিনি বলছেন আমি মরেও যেতে পারি কিন্তু আমি লড়বো, আমি চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে লড়বো। তার এই কথাকে আমি স্যালুট জানাই। একজন আইনজীবী তিনি যে নির্ভীক হবেন, তিনি তার ক্লায়েন্টের জন্য শেষ অবধি লড়াই করবেন, এটা আমাদের এখানে তো কল্পনাই করা যায় না। আমাদের এখানে এই জিনিস তো কল্পনাই করা যায় না। আমাদের এখানে সামান্য দেখুন ডাক্তারদের একটা পারমিশন দেয়নি বলে পুলিশ, সেটা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। স্টেট তো চাইছে না, পুলিশ মানে স্টেট চাইছে না, কিন্তু তারপরেও হাইকোর্টে মামলা হয়েছে, হাইকোর্ট শুনেছে এবং সেই আইনজীবীরা এখানে লড়াই করেছেন এবং তারা হয়তো মিডিয়ার সামনে এসেও তাদের বক্তব্য বলবেন। সুতরাং এটা পরিষ্কার যে দুটো দেশের একটা মানে উন্নয়নশীল দেশ কি হওয়া উচিত বা উন্নয়নশীল রাজ্য কি হওয়া উচিত, সেটা আমার দেশকে দেখে বা আমার রাজ্যকে দেখে বাংলাদেশের শেখা উচিত। তবে বাংলাদেশের একটা আপামর শিক্ষিত সমাজ, যারা সত্যিকারের শিক্ষাটা জানেন, তারা কিন্তু বলছেন যে ইউনিস সরকার দেশ চালাতে পারছে না। এবং যারা আজকে ছাত্রদের এই সার্সিজ আলমের মতন ছাত্রদের মাথায় এই সমস্ত ভূতগুলো ঢুকিয়েছে, তাদের ভবিষ্যৎ তো অন্ধকার। আর এই সার্সিজ আলম বা এই ধরনের ছাত্র নেতাগুলোকে এগুলোকে একদম জেলে ভরে দেওয়া উচিত, সারা জীবনের জন্য জেলে থাকবে। সন্ন্যাসীর জন্য লড়াই করতে গিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই, মন্তব্য আইনজীবী রমেন রায়ের বোনের। আইনজীবীদের মারা হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, খুব খারাপ পরিস্থিতি, খুবই খারাপ পরিস্থিতি। অ্যাকচুয়ালি সেখানকার আইনজীবীরা ভীত সন্ত্রস্ত। আমি সেখানকার 3 জন আইনজীবীর সাথে আমি হোয়াটসঅ্যাপ কলে কথা বলেছি লাস্ট 1 সপ্তাহ। তারা বলছেন যে আমাদের সাহস আছে, আমরা যে কোনো মামলা লড়তে পারি, কিন্তু যেভাবে একজন সিনিয়র কোর্টের মধ্যে বলেছেন আমরা ভয় পাচ্ছি। কারণ হচ্ছে যে আমাদের দেশে সত্যিই এখন আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। আমি লড়বো, হয়তো সামনে হয়তো এখন চাপের জন্য কিছু করতে পারবে না, রাত্রিবেলা তুলে নিয়ে গিয়ে কেস দিয়ে দেবে বা মার্ডার করে দেবে, এই ভয়টা তাদের রয়েছে। তবে আমি বলবো যে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে তিনি যে বলেছেন অবশ্যই লড়া উচিত। ভয়কে জয় করতে হবে, চোখে চোখ রেখে কথা বলতে হবে, কোনো ভয় নয়। আইন যেখানে সহায় হয়ে দাঁড়াবে, আমি এইটুকুই বলবো সেখানকার আইনজীবীদের। আমিও একজন আইনজীবী, অনেক অন্যায়ের বিরুদ্ধে আমি লড়াই করি, আমাকে অনেক ভয় দেখানো হয়েছে, অনেক হুমকি দেওয়া হয়েছে, অনেক প্রাণনাশ করে নেবো, এই করে নেবো, অনেক কিছু বলা হয়েছে। আমি সেসব ফুৎকার মেরে উড়িয়ে দিয়েছি এবং আমি সব থেকে বড় ব্যাপার হচ্ছে সত্যের জন্য অন্যায়ের বিরুদ্ধে আমি লড়ে গেছি। আমি কোনো রাজনৈতিক নেতার কাছে, কোনো রাজনৈতিক দলের কাছে বশ্যতা স্বীকার করিনি। অন্যায়ের বিরুদ্ধে এখনও আমি লড়াই করে গেছি এবং হচ্ছে সেই লড়াইটা ভবিষ্যতেও আমার জারি থাকবে। আমি এইটুকুই বলবো যে পাকিস্তান প্রীতি ছেড়ে যদি দেশকে উন্নত করতে হয়, আইনজীবীরাই করতে পারবেন। আনন্দমহল সরকারের মতন আইনজীবীরা বাংলাদেশে আরও, আমি চাই যে তাদের মতন মানুষ যারা রয়েছেন, এই রবীন বাবু, কি নামটা যেন, রবীন রায়, এরাই পারবেন, বা যিনি এখানে কলকাতায় ডাক্তার দেখাতে এসেছেন তারা পারবেন। অন্যান্য যারা আইনজীবী রয়েছেন, যারা অকুতভয়, যারা বিভিন্ন বার্তা দিচ্ছেন, যারা মানবাধিকার নিয়ে কাজ করছেন, আমি চাইব সেই আইনজীবীরা সর্বতোভাবে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ুক এবং চোখে চোখ রেখে সরকারকে বুঝিয়ে দিক যে আইন যদি চায়, দেশের একটা সরকার পতন হয়েছে আর অন্য যে সরকার দেশে গন্ডগোল করাচ্ছে, সেই সরকারেরও পতন করে দেওয়া সম্ভব। আর আরও একটা কথা, আইনের শাসন কায়েম হওয়া উচিত বাংলাদেশে। কনস্টিটিউশনকে মানছে না ডক্টর ইউনিস, এ কী ধরনের উপদেষ্টা! যে নোবেল পেয়েছে, লজ্জা, সারা পৃথিবীর লজ্জা। আমি বলবো আইনের মাধ্যমে বাংলাদেশে সুশাসন ফিরুক। সিবিআই 90 দিনেও চার্জশিট দিতে পারেনি, সিবিআই এর চরম ব্যর্থতা নিয়ে কি বলবেন? কোথাও কি কেন্দ্র রাজ্যে জোট? হ্যাঁ, সেটা মানে কি বলবো, এই কেসে জোট আছে, ঘোট আছে, অনেক কিছুই আছে। তবে আমি বলবো যে যখন ওয়ান লাইনার হয়ে যায় ব্যাপারটা, আমি যদি রাজনীতির বাইরে চলে যাই, যখন ওয়ান লাইনার হয়ে যায় তখন এটা আপ টু অ্যাডভোকেট হয়ে যায়। আমি উইথ মোর ডাউট আমি এটা বলবো, শিয়ালদা কোর্টে সিবিআই এর আইনজীবীর সেই দিনের অ্যাপ্রোচ অত্যন্তই মানে কি বলবো আমি, নেগেটিভ অ্যাপ্রোচ ছিল।
আপনি সুপ্রিম কোর্ট হাইকোর্টের জাজমেন্টস দেখাতে পারতেন, আপনি লড়াইটা করতে পারতেন। আপনি সামান্য কিছু বলে চুপ করে গেলেন। আপনি সিবিআইয়ের আইনজীবী এবং হচ্ছে যে এত বড় একটা মামলার দায়িত্ব আপনার ওপরে, আমার মনে হয় সেই জায়গায় সন্দীপ ঘোষ এবং ওই টালা থানার ওসির যে আইনজীবী, তারা যথেষ্ট ভালো সওয়াল করেছেন এবং তারা টু দ্য পয়েন্ট টেকনিক্যাল মার্কে সওয়াল করে পার করে নিয়ে চলে গেছেন। একজন আইনজীবী হিসেবে রাজনীতির ব্যাপারটা যত না আমি বলবো, তার থেকে আমি বলবো দিস ইজ দ্য ফল্ট অফ দ্য সিবিআই। এই কেসটা হতে পারে রাজনৈতিক ব্যাপার। সিবিআই যখন এত বড় বড় আইনজীবী অ্যাপয়েন্ট করছে, যখন দেখছে যে হয়ে যেতে পারে 90 ডেজের ব্যাপার, কেন তুষার মেহতাকে নিয়ে আসা হলো না? সিবিআই যখন সুপ্রিম কোর্টে তাকে লাগাতে পারছে, দিতে পারছে, তাহলে যত টাকাই লাগুক এখানে নিয়ে এসে কেন? যখন সিবিআই জানে যে এত বড় একটা ঘটনা এবং মেন অ্যাকিউজ যেখানে সন্দীপ ঘোষ, সেখানে আমি মনে করি যে দিস ইজ আ উইকার চয়েস অফ দ্য সিবিআই। আমি মনে করি যে সিবিআইয়ের সেদিন আইনজীবী টেকনিক্যাল পয়েন্টে এবং অন্যান্য জাজমেন্ট যদি দেখাতে পারতেন, হয়তো এত সহজে অর্ডারটা তারা বার করে নিয়ে যেতে পারতো না। টেকনিক্যাল পয়েন্ট এবং আইনের জায়গা থেকে তারা হেরে গেছে। রাজনীতি থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, কিন্তু যখন বলছে 90 দিনে চার্জশিট দেওয়া যাবে না, তখন তার ক্রাইমটা কত, অন্যান্য কেসে কি হয়েছে, সুপ্রিম কোর্ট কি বলেছে, বিভিন্ন হাইকোর্ট কি বলেছে, এই নিয়ে অন্তত ঘণ্টাখানেক সওয়াল করার দরকার ছিল। তাহলে বোঝা যেত, তাহলে এই কথাগুলো করা যেত। এবং আমি আর একটা জিনিসও দেখতে পেলাম, সিবিআইয়ের তরফে কোনো রিপারকেশন নেই, কোনো এই অর্ডারের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসারও তাদের প্রয়োজন ছিল। আমি অন্তত মনে করি, আমার আইনের নলেজ অত নাও থাকতে পারে, কারণ আমি মানে খুব কম দিন প্র্যাকটিস করছি, কিন্তু আমার মনে হয়েছে যে এটা কোথাও ল্যাকিং পার্ট অফ দি লিগ্যাল ফ্র্যাটার্নিটি অফ সিবিআই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য।